আমি হাতে ধরে আছি one of the slimmest smartphone of the year, vivo V40. The way it looks, the way it feels is like magic. vivo V40 কে হাতে নিয়ে দেখা মাত্রই আপনার পকেটে যদি টাকা না থাকে, কিডনি নিচে আপনাকে সুরসুরি দিয়ে বলবে ভাই পারলে আমারই বেচে দে। ফোনের অনেকগুলো সুন্দর কালার অপশন থাকার পরেও স্টেলার সিলভার নামক কালার অপশনটা আমার টেকনটক বিটি পাঠাইছে। এনিওয়ে, এই ফোনের কিন্তু হোয়াইট, ব্লু, পার্পল, পিচ এই কালারগুলো আছে যা দেখতে সুন্দর। আমার হাতে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আছে, আর এই ফোনটা আমাদের দেশে যে অফিসিয়াল প্রাইসিং আসছে 62,999 মেবি 63,000 টাকা। তো এই প্রাইস সেগমেন্ট চিন্তা করলে এটার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে অনার 200। কার্ভ ডিসপ্লে, কার্ভ বডি, গ্লাস ব্যাক প্যানেল, পলিশড প্লাস্টিক ফ্রেম, এই সব কিছু মিলে ফোনের লুকটা খুবই গর্জিয়াস। কিন্তু আমার ভালো লেগেছে আসলে পুরো ডিজাইনটাই। যখন আপনি পেছনে যাবেন দেখতে পাবেন যে ক্যামেরা হাউজিং এর ডিজাইনটাও এমনভাবে করা হয়েছে যা আগে আমি দেখতে পাইনি সম্ভবত কাউকে এরকম বানাতে, এবং এটা আসলে ফোনের ওভারঅল লুকের সাথে খুবই মানানসই হয়েছে আমার কাছে যেটা মনে হয়। ফোনটা ওজনেও মোটামুটি হালকাই বলা যায়, 190 গ্রাম, কিন্তু তারা ওয়েট ব্যালেন্সিং ভালো করেছে যার ফলে ফোনটা হাতে তার থেকেও আরেকটু বেশি হালকাই মনে হয়। সো ফোনটা গ্রিপ করতে, ক্যারি করতে, লম্বা সময় ইউজ করতে খুবই সহজ লেগেছে আমার কাছে। আকারে বড় হইলেও এক হাতে মোটামুটি কন্ট্রোলিং করা গেছে, খুব বেশি একটা প্যারা হয় নাই। আর এত স্লিম স্মার্টফোন হওয়া সত্ত্বেও এটার ভেতরে 5500 মিলিঅ্যাম্পিয়ার সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে, যা টিপিক্যাল সাইজের থেকে কিছুটা বড় অবশ্যই। আর সাথে আছে 80 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। ভিভো এই ফোনটাতে IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার প্রোটেকশন দিয়েছে, সো আপনারা পানিতে ভিজে যাওয়া থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। তবে ভিভো ব্যক্তিগতভাবে জোর দিয়ে বলতেছে যে আপনার ফোনটা টুকটাক পড়ে যাওয়ার থেকেও নিশ্চিন্ত থাকতে পারেন, বিকজ ভিভো নাকি এই ফোনটাতে অনেক টেস্টিং করছে যে এটা ফালাইলে সহজে ভাঙবে না। যদিও আনফরচুনেটলি আমি এই টেস্টিং করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, দুঃখিত। আদারওয়াইজ আমার স্পন্সর কিন্তু হার্ট অ্যাটাক করবে। কিন্তু ফোনের সামনের দিকে তাকিয়ে আসলে আমাদের মোটামুটি সবারই চমকে ওঠার মতো অবস্থা। ফোনটার সামনে আছে 6.78 ইঞ্চ সাইজের 120 হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। 1.5K রেজলিউশনের এই ডিসপ্লেটি 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ক্রিয়েট করতে পারে। এর কন্ট্রাস্ট রেশিওটা কিন্তু বেশ ভালো, 8:1, আর অ্যাজ ইউজুয়াল HDR10+ সাপোর্টেড। খুবই সুন্দর একটা ডিসপ্লে, যথেষ্ট ব্রাইট, তাছাড়া ভালো টাচের রেসপন্সও আছে। এগুলোর সাথে মিলে ফানটাচ ওএস এর স্মুথ ট্রানজিশন অ্যানিমেশন ফোনের ব্যবহারটাকে আরো জোস করে তুলেছে। কিন্তু অ্যাপ ওপেনিং এবং সুইচিং এর মধ্যে হালকা একটা ডিলে আছে, যে ব্যাপারটা আসলে আমি নোটিস করতে পারি, কিন্তু এটা মনে হয় না একজন সাধারণ ইউজার বা ক্রেতা এই ব্যাপারটা নোটিসে পড়বে। সেটিংস থেকে ডাইনামিক ইফেক্টসে গেলে আপনারা এই ফোনের বিভিন্ন ট্রানজিশনের অ্যানিমেশন টাইম বা অ্যানিমেশনের স্টাইল এগুলো মডিফাই করতে পারবেন। আপনারা যদি অ্যানিমেশনটাকে আর এক স্টেপ যদি লেন্দি করে দেন তাহলে দেখা যাবে যে কোন প্রকার ডিলে আসলে নজরে পড়তেছে না। তো টকিং অফ পারফরমেন্স, আপনারা কিন্তু ভিভো V40 তে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 3। ভালো বিষয়, কিন্তু আমরা র্যাম পাচ্ছি কি? র্যাম পাচ্ছি LPDDR4X আর রম পাচ্ছি UFS 2.2। তো ফোনটা অ্যান্ড্রয়েডে স্কোর করেছে প্রায় 8,25,000, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 1163, মাল্টি করে 3188। 3D মার্ক ওয়াইল্ড লাইফে ফোনটি স্কোর করেছে 5448 এবং ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে স্কোর করেছে 1486। এই স্কোরটা আসলে একটু কম, বাট এদের স্ট্রেস টেস্টে আবার কিন্তু ফোনটা 99%-এর মতো পারফেক্ট একটা রেজাল্ট দিয়েছে। একই সাথে সিপিইউ স্ট্রেস টেস্টও করেছি, এখানেও একটা ভালো স্টেবিলিটি রেজাল্ট দিয়েছে। আর এই হচ্ছে এই ফোনের ইন্টারনাল স্টোরেজ স্পিড, যেটি UFS 2.2। UFS 2.2 হিসেবে স্পিডটা খুব একটা খারাপ না, কিন্তু কি হিসেবে আসলে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর সাথে UFS 2.2 স্টোরেজ, LPDDR4X র্যাম দিল, আমার ঠিক মাথায় আসতেছে না। যদি এটাই করতে হতো তাহলে আমার যেটা মনে হয় তারা 7 Gen 3 এর পরিবর্তে 7S Gen 3 দিতে পারতো, এতে করে আসলে প্রাইসিং হয়তোবা আরেকটু কমে আসতো। কেননা 7 Gen 3 কিন্তু এখানে তার ফুল পটেনশিয়ালটা দিতেই পারতেছে না স্লো র্যাম এবং রমের কারণে, যা আপনারা অনার 200 এর বেঞ্চমার্ক রেজাল্টের সাথে সাইড বাই সাইড দেখলেই বুঝতে পারবেন। ফোনটাকে যদি আপনারা একদম লিমিট পর্যন্ত পুশ করতে পারেন তাহলে দেখতে পাবেন যে অলমোস্ট 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করতে পারছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে একটু বেশি গরম হচ্ছে, যেটা আসলে বোঝা যায় যে ফোনে এই লেভেলের একটা থিকনেস অ্যাচিভ করতে গিয়ে কিছুটা স্যাক্রিফাইস করাই লেগেছে। যদিও এই টেম্পারেচারের বিষয়টা আপনাকে সারাক্ষণ তাড়া করে বেড়াবে না, সো টেনশনের কোনো কারণ নাই, বিকজ এই ফোনটাতে একমাত্র গেমস খেললে দেখবেন যে গরম হইতেছে, আদারওয়াইজ খুব রেয়ার এই ফোনটা গরম হইতে আমি দেখছি, নর্মাল ইউজে একদমই হবে না। লং টাইম গেমিং সেশনে কারেক্ট স্ট্রেট ভালোই প্রেশার দিয়েছে, ফোনটা গরম হয়েছে, কিন্তু পারফরমেন্স ড্রপ হয়েছে সামান্য। ডিফল্টভাবে মিডিয়াম গ্রাফিক্সে এটা 60 FPS এ চলে, তবে কিছুটা সময় পর 50-55 FPS এসে ঘোরাফেরা করে হিটের কারণে। জেনারেল পারফরমেন্সটা অন্য ফোনের 7 Gen 3 এর মতো না, তুলনা করলে আমি বলতে পারি যে 5 থেকে 7 FPS আমি কম পাইতেছি এই ফোনটাতে। আপনি পাবজিটা HDR এ 60 FPS খেলতে পারবেন, এটা খেললে আবার ফোন খুব একটা বেশি গরম হয় না, আর পারফরমেন্সও দেখলাম স্টেবল থাকে। স্পেশালি বলতে হয় যে জাইরোস্কোপ সেন্সরটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড, এটা আমাকে খুব ইজিলি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে নর্মাল ইউজে, নর্মাল টু একটু হেভি ইউজে, গেমিং টেমিং না, বাট নর্মাল টু হেভি ইউজ।
এদিক থেকে চিন্তা করে ব্যাটারিটা ভালো লাগছে। আর আরেকটা বিষয় যে ব্যাটারির ব্যাকগ্রাউন্ড রিডিং আমি কোনো এরকম ইস্যু দেখতে পাই নাই। ফলে এটা আমার এক রাত শেষে সকালবেলা উঠে 1-2% এর মতো ব্যাটারি কম দেখতে পাচ্ছিলাম। এটা অ্যাকসেপ্টেবল। সো ওভারঅল ব্যাটারির পারফরম্যান্সটা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। তো এই হচ্ছে Vivo V40 এর হার্ডওয়্যার পারফরম্যান্সের অবস্থা। একটু তো কমতি আছে অবশ্যই। তবে ফোনটা বলছে যে তাকে হার্ডওয়্যার পারফরম্যান্স দিয়ে জাজ না করতে। বিকজ ও হচ্ছে একটা ক্যামেরা স্মার্টফোন, তাকে ক্যামেরার দিক থেকে জাজ করা লাগবে। 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মানে পুরাই এলাহি কাণ্ড। তাইলে আসেন আমরা দেখি এই স্মার্টফোনের ক্যামেরার ক্যাপাবিলিটির কি অবস্থা। তো আপনারা এই ফোনের ক্যামেরাতে 3টা পিকচার প্রোফাইল পাবেন, যাদের নাম হচ্ছে ভিভিড, টেক্সচার্ড এবং ন্যাচারাল। আপনারা ছবিগুলো সাইড বাই সাইড দেখতে থাকুন এবং এখানে আসলে এই 3টা পিকচার প্রোফাইলের কি পার্থক্য সেটা আপনাদেরকে একটু শর্ট আকারে বুঝিয়ে দিই। ভিভিডটা বেসিক্যালি ন্যাচারাল মোডেরই ছবি, যেখানে স্যাচুরেশনটা একটু বুস্ট হয়, কন্ট্রাস্টও একটু হালকা বৃদ্ধি পায়। কিন্তু এখানে যে টেক্সচার্ড মোডটা আছে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা অনেকটা আমরা যখন ফটোশপে ছবি এডিট করার সময় লাট অ্যাপ্লাই করি, অনেকটাই এরকম। এটা এমন একটা মোড যে আপনি একটা ক্লিক করে এই ছবি কোনো প্রকার এডিট ছাড়াই ডিরেক্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারবেন, ওই টাইপের একটা মোড। তবে আমি খেয়াল করেছি যে আমি বেশিরভাগ সময় আসলে ভিভিড মোডে ছবি তুলছিলাম, বিকজ টেক্সচার মোডে সবসময় সব সিনারিওতে ছবি ভালো লাগে না। যদিও এটা ন্যাচারাল মোডেও দেখবেন যে কালারটা 100% রিয়েল লাইফের সাথে অ্যাকুরেট না, বাট ভিভো এখানে বেসিক্যালি অরিজিনাল ন্যাচারাল ছবি আপনাকে খাওয়ানোর জন্য মোটেও বসে নাই। মানে তাদের পুরা ক্যামেরা চালাই আমি যা বুঝলাম, এটা টোটালি ভিভো টেইলার্ড একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আপনি ভিভো ফ্যান হয়ে থাকলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাইলে নিবেন না, কিন্তু সে আপনাকে ন্যাচারাল ছবি দেওয়ার জন্য বইসা নেয় আর কি, সোজা কথা। তাছাড়া প্রাইমারি ক্যামেরার যে পিকচারের ডিটেলসটা, এটা আমার কাছে মনে হয়েছে যে ভালোই আসতেছে। যদিও আসলে আমি কম্পিটিশনে সনির যে ক্যামেরা সেন্সরগুলো থাকে সেগুলোকে এগিয়ে রাখি সবসময় ডিটেলসের জন্য। এটা একটা স্যামসাংয়ের সেন্সর, বাট স্টিল ভিভো এই সেন্সরটাকে দিয়ে ভালো রকমের একটা আউটপুট দেওয়ার মতো ক্যাপাবিলিটি দিতে পারছে ফোনটাকে। ডে লাইটে ক্যামেরাটা সব থেকে স্ট্রং রেজাল্ট দেয় ঠিকই, বাট লো লাইটে আমি দেখতে পেয়েছি বেশিরভাগ সময় এই ক্যামেরাটা ভালো রেজাল্ট দিতে পারছে। প্রাইমারি ক্যামেরার ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড ইফেক্ট আমার কাছে বেশ পছন্দ হয়েছে। সম্ভবত তারা যে ক্যামেরার লেন্স এলিমেন্টগুলো ব্যবহার করেছে এগুলো খুবই হাই কোয়ালিটির, যার ফলে ব্লার এরিয়ার ডিটেলসটা খুবই সুন্দর আসতেছে। আবার যদি প্রাইমারি ক্যামেরার ডিজিটাল জুমগুলো আপনি অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন। যদিও কোম্পানি বলে নেই যে 2x লসলেস কিনা, তবে আমার কাছে ব্যবহার করে মনে হচ্ছে 2x যে জুমটা সেটা হচ্ছে লসলেস জুম। এবং শুধুমাত্র তাই না, ডিজিটাল জুমটাকে সম্পূর্ণভাবে জুম করে দিয়েও আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তাছাড়া আমি খেয়াল করেছি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা প্রাইমারি ক্যামেরার মধ্যেকার কালারের ডিফারেন্সটা খুবই সামান্য। এই ব্যাপারটা একটা সিমলেস এক্সপিরিয়েন্স দিতে পেরেছে আমার মতে। আর আপনার ফোনের পেছনে দেখবেন যে ছোট্ট গোল একটা এলইডি লাইট আছে, যেটাকে তারা অরা লাইট বলে। এই ফিচারটা ব্যবহার করলে আপনার স্কিনের অ্যাকুরেট যে কালারটা বা স্কিন টোনটা সেটা ছবিতে ফুটে আসবে। এই ক্যামেরাতে ডেডিকেটেড সেন্সর থাকায় আসলে খুবই হার্শ কন্ডিশনেও আপনার স্কিন টোনটা এটা অ্যাকুরেটলি ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করতে পারে। এই ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে। তবে আরও বেশি ভালো লাগছে আসলে এই ফোনের পোর্ট্রেট ছবিগুলো। তো অনেকে বলবে যে এগুলো খুবই আনরিয়েলিস্টিক পোর্ট্রেট, বাট মধ্য কথা হচ্ছে যে এই যে ফোনের পোর্ট্রেট আপনারা তোলেন, পুরো জিনিসটাই তো ফেক। তো এই ফেক জিনিসটার মধ্যে আমি মনে করি ভিভো আসলে কিছুটা কারিশমা অ্যাপ্লাই করে দিছে, যার ফলে এটা ফেকের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে। আর আমি এক্সট্রিমলি সরি আপনাদেরকে এনাফ সেলফি স্যাম্পল দেখাতে পারতেছি না, তবে বিশ্বাস করেন এই ফোনের সেলফি ক্যামেরা ভালো না লাগার কোনো কারণই নেই। একই সাথে এই ফোনে কিন্তু আপনারা ম্যাক্রো ছবি তুলতে পারবেন, আর এই ছবিগুলোর কোয়ালিটি মোটামুটি ওকে। ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ। আর ভালো লাইটিং কন্ডিশনে এই ফোনের ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি আমার কাছে ভালো লেগেছে। ভিভোর এই ফানটাচ OS 14 ব্যবহার করে ভালোই লাগছে। আগে চাইনিজটা ইউজ করেছিলাম আর এবার গ্লোবালটা ইউজ করছি, তো সেই হিসেবে অনেকটা ক্লিন লাগছে ইউআইটা। সফটওয়্যারটা নিয়ে স্পেশালি বলা যায় যে ও অন্যদের মতো কাস্টমাইজেশনের পাশাপাশি যে বিভিন্ন সিস্টেম অ্যানিমেশন এবং ট্রানজিশন স্পিড এবং সেগুলোর ইফেক্টসের যে কাস্টমাইজেশনের ব্যাপারটা তারা এইটাতে খুব বেশি জোর দিয়েছে, যেটা অন্য ফোনে খুব কম দেখা যায়। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন এটাতে কল রেকর্ডিং আছে কিনা। জি আছে, এটাতে কল রেকর্ডিং আছে এবং এটাতে যে ডায়ালার অ্যাপটা এটা হচ্ছে ভিভোর বিল্ট ইন, বাট যে মেসেজিং অ্যাপটা সেটা আবার গুগলের মেসেজিং অ্যাপ। আর হ্যাঁ, এটাতে আপনারা 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো পরিশেষে বলা যায় ভিভো V40 খুবই চমৎকার একটা স্মার্টফোন, বাট লং টার্মের কথা যদি চিন্তা করেন তাহলে এখানে একটাই আপত্তি আছে, সেটা হচ্ছে যে ইউএফএস 2.2 স্টোরেজ ইজ নো ফান। এই ফোনটাকে এইভাবে দেখতে হবে যে ধরেন আপনি একজন এক্সিস্টিং ভিভো ইউজার, অথবা আপনার কাছে ভিভো V40 প্রোটা পছন্দ হয়েছে কিন্তু আপনার কাছে এত বাজেট নেই, সো সেম এক্সপিরিয়েন্সটা আপনি আরেকটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিতে চান, তাহলে আপনার জন্য V40। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভিভো যদি হার্ডওয়্যার সেগমেন্টটাকে আরেকটু রিভাইজ করে তারা আরেকটু প্রাইসিংটা যদি ডাউন করে আনতে পারতো, তাহলে হচ্ছে বাজেট স্পেসিফিক যেই বায়াররা আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মডেলে সুইচ করে থাকে, তাদের জন্য এবার ভিভো V40-তে এক দফা এক্সপেরিয়েন্স করে যাওয়ার একটা সুযোগ ইজিলি হইতে পারতো। ওভারঅল এই ফোনটার খুবই ইউনিক নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে যে সে বাজারের আর অন্য সবার মতো না, একটু ডিফারেন্ট।
সো আপনারা এই স্মার্টফোনটি নিয়ে কি ভাবছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ টেক ইন টক বিটিকে আজকে রিভিউ নিটি দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে আপনারা ভিভো V40 বা V40 Pro দুইটি স্মার্টফোনই পেয়ে যাবেন। কিনতে চাইলে তাদের ফিজিক্যাল শপটিতে ঘুরে আসতে পারেন, রয়েছে যমুনা ফিচার পার্কে অথবা বসুন্ধরা সিটিতে। বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।